12 এপ্রিল যখন সেনাপ্রধান দেশে ফিরবে সেই দিনটিতে কি ঘটতে চলেছে, কি নয়া পরিকল্পনা নিয়ে দেশে ফিরছেন সেনাবাহিনীর প্রধান? এদিকে লক্ষ লক্ষ রাশিয়ান সেনা ও সেনাপ্রধানের সাপোর্ট নিয়ে দেশে আসছে হাসিনা। দেশে আরও একটি ইতিহাস হতে যাচ্ছে। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা আছেন কঠিন আতঙ্কে। বিস্তারিত থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে। আপনার পরিবারের কাছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা, যে ফলটা, সেটা পৌঁছে যাবে। বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ, এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক এই ছাত্র নেতারা প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগের কোনো চিহ্ন তারা বাংলাদেশে রাখতে দেবেন না। নিয়মিতভাবে তারা ফ্যাসিস্টের সকল চিহ্ন গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তো তাহলে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে, কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে? 60 জনের অধিক আওয়ামী লীগের জোতাচোরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। মৌলবাদীদের ইশারায় নাচার প্রবণতা, কার কথা বলছি আপনাদের বুঝতে বোধহয় অসুবিধা হচ্ছে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপারের কথা বলছি, যে বাটপার সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে একটা দেশের সরকারের মাথায় বসেছেন। বাংলাদেশের মানুষটির সরকার কি করে, আর্মি কি করে, বিডিআর কি করে, এদের কাজ কি আপনি জানেন কেন? এই ধরনের ভ্রান্ত ধারণার মানুষ হচ্ছেন এরা। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ, তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, বাংলাদেশ আছে 47তম অবস্থানে। অনলাইনে এসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা 1 ঘন্টার উপরে বক্তব্য শুনেছেন, বক্তব্য দিয়েছেন, এবং তিনি বলেছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি, আমি বিচার। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, আজকের খবরের ইতিমধ্যে শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। কিন্তু হঠাৎ করে রাশিয়া সফর করছেন কেন ওয়াকারুজ্জামান? আর যখন পুতিনের ভারত সফর চূড়ান্ত হয়ে গেছে, এটা কি নতুন কোনো সমীকরণ? দেখুন, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চান। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন, এবং ভারতীয় সেনাবাহিনীও একথা জানিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক ভালো। এবং ওয়াকারুজ্জামান এটাও বলেছিলেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখলে বাংলাদেশ মায়ানমার সীমান্ত অনেক সুরক্ষিত থাকে। এই আবহে ওয়াকারের রাশিয়া সফর ভীষণ রকম ইঙ্গিতবাহী। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত তিনি এসে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে দেখা করে গেলেন। তারপরে বাংলাদেশের সেনাপ্রধান যাচ্ছেন রাশিয়ায়, তাকে ঘিরে বিস্তর জল্পনা। যখন তিনি মধ্য আফ্রিকান রিপাবলিক গেছিলেন, তিনি দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, গুজব রটে গেছিল তিনি ঢাকা বিমানবন্দরে না নেমে তেজগাঁওতে নামবেন। তারপরে ছাত্ররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করল। একজন ব্যারিস্টার, যিনি একটা রাজনৈতিক দলের নেতা, তিনি সেনাবাহিনীকে আক্রমণ, ক্যান্টনমেন্ট ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। বাংলাদেশের রাজপথে স্লোগান উঠেছিল ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। জেনারেল ওয়াকারুজ্জামান ইউনূসকে বলে দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনের পাশে শীর্ষ বৈঠকে ইউনূসকে জানিয়ে দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করলে ইউনূসের নিজের সুনামি থাকবে না। অর্থাৎ ওই নির্বাচনের মাধ্যমে একটা সরকার তৈরি না হলে ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি কখনো দেবে না। এই আবহে ওয়াকারুজ্জামানের সরকারিভাবে রাশিয়া সফর খুবই তাৎপর্যপূর্ণ নয় কি?
ভারতের সেনাপ্রধানের সঙ্গে ওয়াকারের নিয়মিত যোগাযোগ আছে, দুদেশের সেনাবাহিনীর সম্পর্ক মসৃণ বলেছেন দুদেশেরই সেনাপ্রধান। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন। একজন রাষ্ট্রদূত সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন, এমন উদাহরণ শরণাতীত কালে খুব একটা আছে বলে আমার তো মনে হয় না। আবার পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় সেনাবাহিনীর একটা অংশ। পাকিস্তান বিমান বাহিনীর কয়েকজন অফিসার পাকিস্তানে গেছেন, লালমনিরহাটের অদূরে সেখানে চীন পাকিস্তান যৌথ প্রযুক্তিতে তৈরি বিমান মোতায়েন করা হবে, সেই বিমানের প্রশিক্ষণ নিতে তারা গেছেন। লালমনিরহাট আবার চিকেন নেকের খুব কাছে, হাসিমারা এয়ারবেস আমাদের তার থেকে 120 কিলোমিটার দূরে। এই প্রেক্ষিতে ওয়াকারুজ্জামানের রাশিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন পুতিনের ভারত সফর নিশ্চিত হয়ে গেছে, দেখুন ইউনূস প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলেন যে শেখ হাসিনা যেন তার সরকারের বিরুদ্ধে অপপ্রচার না করে। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কি বলেছেন, দাবি করেছেন যে শেখ হাসিনা ইউনূস সম্পর্কে যেসব কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সহমত নন। নরেন্দ্র মোদী ইউনূসকে শ্রদ্ধা করেন এবং ইউনূস শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে নরেন্দ্র মোদী নেতিবাচক কিছু বলেননি। ভারত সরকার বিবৃতি দিয়ে উদ্দেশ্য প্রণোদিত এবং মিসলিডিং আখ্যা দিয়েছেন শফিকুলের বক্তব্যকে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সোনালী অধ্যায় অনেকদিন। শেখ হাসিনা তো দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন এবং শেখ হাসিনার এই ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য আছে। শফিকুল আলম তিনি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সুবিধা পাইয়ে দিতে এই নির্লজ্জ মিথ্যাচার করেছেন। প্রধানমন্ত্রী কখনো বলেননি যে শেখ হাসিনা ভারতে থেকে ইউনূস সম্পর্কে যে মন্তব্য করছেন সেটা তার ভালো লাগছে না, একবারও বলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা ইউনূস সরকার ভারতের কাছে তুলেছে, আগে নোট ভার্বাল দিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বা ফরেন সেক্রেটারি সবাই বলেছেন এই বিষয়ে কিছু বলার নেই। অর্থাৎ শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকবেন, তিনি ভারতের অতিথি। বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে, প্রয়োজনে ভারত সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দেবে। ঠিক যেভাবে দলাই লামা দীর্ঘদিন ভারতবর্ষে আছেন, ধর্মশালাতে টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল আছে। অর্থাৎ শফিকুল আলম মিথ্যা কথা বলেছেন, তার প্রমাণ হয়ে গেল। শেখ হাসিনা দায় মুক্তি বলে আওয়ামী লীগের যে একটা অনুষ্ঠান হয় তাদের ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে, সেখানে ইউনূসের সরকারকে জঙ্গি, জেহাদিদের সরকার, ইউনূসকে সুদখোর, কনভিক্টেড, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিফোনের টাকা তছরূপ করে বিদেশে পাচার করেছে, বাছা বাছা বিশেষণে ইউনূসকে আক্রমণ করেছেন শেখ হাসিনা। কখন করলেন? 7ই এপ্রিল। ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে 72 ঘন্টার মধ্যে। আমাদের অবস্থান খুব স্পষ্ট। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, এখনো তিনি পদত্যাগ করেননি। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নিজের দেশের রাজনীতি নিয়ে কথা বলতেই পারেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে কাটাছেড়া করতেই পারেন এবং তিনি নিজের পরিকাঠামো নিজে তৈরি করে তার মাধ্যমে কথা বলছেন। তিনি ভারতের মাটি থেকে বাংলাদেশ রাষ্ট্রের কোনো বিরোধিতা করছেন না। তিনি একজন রাজনৈতিক নেত্রী, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাজকর্মকে কাটাছাড়া করছেন, বাংলাদেশ রাষ্ট্রকে কিন্তু আক্রমণ করছেন না। ভারত সরকার বলতে যাবে কেন? ভারত সরকার বলতে যাবে কেন? ইউনূসের বক্তব্যকে যে শেখ হাসিনার বিষয়ে কোনো গুরুত্বই দেয়া হচ্ছে না, এটা হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। তাই নরেন্দ্র মোদী ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের 72 ঘন্টার মধ্যেই
শেখ হাসিনা যেভাবে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তুলোধনা করেছেন, ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, তাতে এটাই প্রমাণিত হয় যে শেখ হাসিনার কাজকর্ম নিয়ে ইউনূস সরকার আপত্তি জানালেও ভারত সরকার সেই আপত্তিতে কর্ণপাত পর্যন্ত করছে না। কারণ ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট শেখ হাসিনার বিষয়। এর থেকে সরার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। একদিকে শেখ হাসিনার নতুন উদ্যমে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আক্রমণ, আবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর, বিশেষ করে রাশিয়া সফর খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ইউনূসের অন্তর্বর্তী সরকার নানা রকম কথা বলছেন, ছোট সংস্কার, বড় সংস্কার, সংস্কারের প্যাকেজ, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কবে হবে তা স্পষ্ট রোডম্যাপ এখনো ইউনূসের অন্তর্বর্তী সরকার জানায়নি। পবিত্র ঈদ উল ফিতর হয়ে যাওয়ার পরেও কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল। বিএনপি রাস্তায় নামছে, অন্য দলগুলোও রাস্তায় নামবে এবং সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করবে। এই প্রথম সরাসরি স্পষ্ট ভাষায় কোনো রাগ ঢাক না রেখে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বললেন বিএনপি। আমরা বিএনপির এই ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাব। দর্শক, আপনারাও তীব্র প্রতিবাদ জানান যে প্রফেসর ইউনূসকে পদত্যাগ করতে বলছে বিএনপি। এত বড় সাহস, এর তাৎপর্য কি? প্রফেসর ইউনূসের পদত্যাগ চায় শুধু আওয়ামী লীগ এবং ভারত। এর মানে আওয়ামী লীগ এবং ভারতের দালালি শুরু করেছে বিএনপি। এটা আরেকবার প্রমাণিত হলো এবং চূড়ান্ত দালালির প্রমাণ, কারণ প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। দর্শক, বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্য, এই যে বক্তব্যটা বাংলা ট্রিবিউনে এভাবে শিরোনাম করা হচ্ছে, পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুধ। এর মানে সরাসরি পদত্যাগ করুন এটা বলা হচ্ছে। অথচ এই সোমবার, লাস্ট সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এভাবে কথা বলতে হয়েছে তাদের যে যেহেতু আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করে আসছি এবং করব, এইভাবে বলছে, এবং আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিব না, আমরা ডক্টর ইউনূসের পক্ষে। সংস্কার প্রশ্নে নানান বিষয়ে আপত্তি থাকা সত্ত্বেও বিএনপি এটাই বলে আসছে। কিন্তু এই দুদু বলছে যে পদত্যাগ করুন, তারপর একটা দলের দায়িত্ব নিন। দর্শক, আপনারা কি চান? আমি জনগণের উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাতে চাই, বিএনপি যদি একবার বলে যে প্রফেসর ইউনূস আপনি পদত্যাগ করেন, আমরা 1 কোটি বার বলবো আমরা প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। বিএনপির বুদ্ধিজীবীরা দেখেছেন না, অনেকে প্রফেসর ইউনূসকে 10 থেকে 17 বছর ক্ষমতায় চায়। বিএনপির বুদ্ধিজীবী শফিক রেহমান বলেছেন না 17 বছর থাকেন নাই কেন, কিচ্ছু বলবে না মানুষ, 10 বছর ক্ষমতায় থাকুক। এই সেম কথা শফিক রেহমান বলেছে। শফিক রেহমান কে? বিএনপির বুদ্ধিজীবী, কে না জানে। খালেদা জিয়া অত্যন্ত আস্থাভাজন ছিল। সেই বিএনপির দুদু এখন মানুষ মন্তব্য করেছে দুদু আপনি দুদু খান, কেউ বলছে দুদু আপনি কদু খান। মানে দুদুকে সুস্থ স্বাভাবিক রাজনীতিবিদ মানুষ মনে করছে না, ট্রল করছে। এটা আমি মনে করি যে ভারত চূড়ান্তভাবে বিএনপিকে নামিয়ে দিয়েছে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, এ কারণে পদত্যাগ চাচ্ছে। এটা অশনি সংকেত। তবে একটা বিষয় আছে দর্শক, দেখেন প্রফেসর ইউনূসের সাথে নরেন্দ্র মোদী বৈঠক করেছে। ওই বৈঠকের পর নরেন্দ্র মোদী বাঁচার জন্যে হাসিনাকে বা আওয়ামী লীগকে বিসর্জন দিতে পারে। কারণ নরেন্দ্র মোদী কেন বৈঠক করেছেন, বৈঠক করতে কেন বাধ্য হয়েছেন, করতে চাননি তারপরও কেন করেছেন, এর অনেক কারণের মধ্যে আমরা অনেক কারণ বলেছি, তার মধ্যে আরো কিছু কারণ আছে। নরেন্দ্র মোদী নিজে বাঁচার রাস্তা করছেন। সেটা কি? সাপোজ সালাউদ্দিন আহমেদকে যে গুম করা হয়েছে, তো বাংলাদেশ থেকে ভারতে গুম করা হয়েছে, ভারতের বর্ডার ঢুকেছে, ভারতের গুরুত্বপূর্ণ জায়গায় তাকে পাওয়া গিয়েছে। মানে এই মামলা, এটা তো স্পষ্ট বা র এর সাথে জড়িত ছিল। তো সেখানে র হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে। তো এখানে বোঝাই যায় যে এই কেস যদি আন্তর্জাতিকভাবে, জাতিসংঘ এমনিতেই আওয়ামী লীগকে যেভাবে জয় বাংলা করেছে, তো সালাউদ্দিনের গুমের বিষয়টা যদি ওইভাবে জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত করে, নিশ্চিত থাকেন আপনি যে নরেন্দ্র মোদীর সংশ্লিষ্টতা মিলবে, অথবা ভারতের ঊর্ধ্বতন অনেক অফিসারের সংশ্লিষ্টতা মিলবে। এছাড়া আমাদের যে বিডিআর বিদ্রোহ বা সেনাবাহিনী হত্যাকাণ্ড, পিলখানা ট্রাজেডি নিয়েও যদি নিরপেক্ষ গবেষণা তদন্ত হয়, আপনি নিশ্চিত থাকেন যে ভারতের সংশ্লিষ্টতা মিলবে। এখন ভারতকে তো বাঁচতে হবে, তা ভারত যাতে বাঁচতে পারে এই জন্য ডক্টর ইউনূসের সাথে বৈঠকের মাধ্যমে একটা সম্পর্কের রাস্তা তৈরি করলো, পরবর্তীতে জানে ডিল করতে পারে।
কারণ এটা হতে পারে যে মোদি বলবে যে আমাকে বাঁচান, আমাকে ধরা দিয়েন না, হাসিনাকে নিয়ে যান, এই ঘটনা ঘটতে পারে। তা এখন এই বিএনপিকে ভারত নামিয়ে দিয়েছে, এই বিএনপিকে ভারত যে কোনো সময় বিসর্জন দিতে পারে। এবং বিএনপি ভারত সম্পর্কের ইতিহাস এটাই, গত 15 বছর দেখেছেন যে ভারতকে খুশি করার জন্য জামাতকে একটা দীর্ঘ সময় প্রকাশ্য সাথে নিয়ে আন্দোলন করেনি, ভারতকে খুশি করার জন্য। এটা কে না বুঝে? অথচ সেই ভারত বিএনপির পাশে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। এরকম যে এখন ভারতের কথা বলছেন পদত্যাগ করুন প্রধান উপদেষ্টা, দেখবেন যে বিএনপির আম সালা দুইটাই গেছে, ভারত বিএনপির জন্য এগিয়ে আসবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন। আপনি চিন্তা করেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে দল গঠন করার অভিযোগ যেভাবে খোলামেলা আনছেন, এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তো ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার কোনো অধিকারই নেই। সেই জায়গা থেকে বিএনপি বলছে পদত্যাগ করুন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর ইউনূস কোনো দল গঠন করেননি, ছেলেরা দল গঠন করেছে। ওই ছেলেদের অনেককে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পছন্দ করে থাকতে পারেন, কিন্তু কোনো বিশেষ দলের প্রতি কোনো রাষ্ট্রীয় বিশেষ সুযোগ সুবিধাও দিচ্ছেন, বিষয়টা এরকমও নয়। অনেকের বিরোধিতা করছে, কিন্তু আমরা করিনি। ডক্টর ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ, তাকে আমরা এখনো শ্রদ্ধা করি। আপনার ডক্টর ইউনূস যেহেতু এতই বিবেক আছে, দেখেন কতটা তুচ্ছ তাচ্ছিল্য এবং কটাক্ষ করছে। আপনার যদি এতই বিবেক আছে, এর মানে কি আপনার বিবেক নাই? এতই সত্য জানেন, তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? বুঝতে পারছেন? একদম অনৈতিক, অসৎ একজন বাটপার লোক ডক্টর ইউনূস। এইভাবেই বিএনপি তাকে উপস্থাপন করতে চাইছে। তাহলে আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন, নির্বাচনে অংশ নিন, জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে। এটা ডক্টর ইউনূসের প্রতি তহমত। ডক্টর ইউনূস বলছেন যে আমি রাজনীতি করব না, নির্বাচন করব না। এখন ডক্টর ইউনূসকে সরানোটা ভারতের জন্য জরুরি। এই কারণে ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে তাকে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার ট্যাগ দেওয়া হচ্ছে। এটা ভারতীয় ট্যাগ, এটা ইন্ডিয়ান ট্যাগ, এটা মোদির ট্যাগ। কিন্তু দিন শেষে ভারত মোদি বিএনপির পাশে থাকবে না। জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার জাতীয় নির্বাচন আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি ওগুলোই করেন, কিন্তু রাজপথ আন্দোলনের স্বপ্ন দেখেন না, ডক্টর ইউনূসকে হটানোর স্বপ্ন দেখেন না। মানুষ ডক্টর ইউনূসকে আগলে রাখবে, তাকে যেতে দিবে না। বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে তারপর যাবে। হ্যাঁ, নির্বাচন হবে, তবে কারচুপির সব রাস্তা বন্ধ করার পর তারপরে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, আপনাদের আমরা সমর্থন করি, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। না, সমর্থন করেন না, শ্রদ্ধাও নাই, তাহলে আর পদত্যাগ করতে বলতেন না। এই শ্রদ্ধা ভালোবাসা নষ্ট করবেন না, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আপনার পারলে নামেন না, রাস্তায় নামার মুরুদ আছে আপনাদের রাস্তায় নামার কোনো যোগ্যতা নেই। এটা চাপাবাজি। এই চাপাবাজি গত 15 বছর শুনতে শুনতে আমরা ক্লান্ত। বিএনপি রাস্তার নামার আগে নির্বাচন দেয়। বিএনপি রাস্তায় নামলে কি হবে? শেখ হাসিনার দিকে তাকান না। শেখ হাসিনার বালও ছিঁড়তে পারেনি বিএনপি। এসব ফাও কথা বলে লাভ আছে নাকি? কিচ্ছু করতে পারেনি। বিএনপি যে কয়বার ক্ষমতা এসেছে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে, কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আছে। জিয়াউর রহমানের বিএনপি আর খালেদা জিয়ার বিএনপি এক নয়। জিয়াউর রহমান কখনো প্রতিপক্ষকে মৌলবাদ, রাজাকার বলে গালি দেননি। স্থানীয় সরকার নির্বাচন আগে চাইলে তাকে স্বাধীনতা বিরোধী জিয়াউর রহমান খালেদা জিয়া বলেননি। অতএব খালেদা জিয়া জিয়াউর রহমানের নাম নেওয়া আপনাদের মুখে মানায় না। নির্বাচন এই বছর ডিসেম্বরের মধ্যে হতে হবে মাহবুবের আবদার নাকি? আন্দোলন করেন নাই, আপনাদের এত স্টেক নাই। বড় কোনো আবদার করার অধিকার থাকলে এটা ছাত্রদের আছে, কারণ তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হচ্ছে দ্বিতীয়বার। তিনি বলেন নির্বাচন হবে না, নির্বাচন ঠেকানোর মতো সাহস কারণেই দেখেন। ওরকম কথা হাসিনার বিরুদ্ধে সকাল সন্ধ্যা বলতেন যে কিসের নির্বাচন, 2014 সালে 5 জানুয়ারি কিসের নির্বাচন, কোনো নির্বাচন হবে না। এই যে 2024 সালে 7 জানুয়ারি কোনো নির্বাচনই হবে না, এই দুদু বলতো। এই 2023 সালের অগাস্টে বলেছে দুদু, এই অক্টোবরে বলেছে, আর কয়েকদিন পরে হাসিনার পতন, আর 2 মাস আছে, এই 28 অক্টোবরের পতন। আবার আমানুল্লাহ আমান বলেছিল না 2022 সালের 10 ডিসেম্বর তারেক রহমান 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়। এরকম ফালতু কথা, আজগুবি কথা আমরা অনেক শুনেছি, কিন্তু এগুলোকে আমরা চার আনার দাম দেন, এগুলোকে আমরা গুনি না। কারণ আপনারা কি পারেন? এই দুদু বলেছে যে এই সেপ্টেম্বরের মধ্যে সরকার শেষ, রিজভি বলেছে এই কয়েকদিন আছে সরকার শেষ, আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, কিছু হয়েছে? হয়নি। তবে আপনারা কি পারেন ওটা জানা আছে, কেউ ঠেকাতে পারবে না। এইসব চাপাবাজি এগুলো বাদ দেন। দুদু আরো বলেন নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন, সেই নির্বাচন যদি না হয় তাহলে সংস্কারকে, নির্বাচন তো হবে ভাই, আর সহ্য করতে পারেন না নাকি?
নির্বাচন হবে, সময় হলে হবে। স্বাভাবিকভাবে নির্বাচনের সময় তো 29 সাল বা 28 সালের শেষ দিক। তিনি বলেন বর্তমান সরকার যদি ভুল না করে, দেশকে বিপদে চালিত না করে, তাহলে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। বর্তমান বাংলাদেশই গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক আরো ভালো হবে, কিন্তু এখনই গণতান্ত্রিক বাংলাদেশ। কে বলেছে গণতন্ত্র নেই? এই যে আপনি কথা বলছেন, গণতন্ত্র না থাকলে এটা বলতে পারতেন। এই যে রাজনীতি করছেন, গণতন্ত্র না থাকলে বলতে পারতেন। নির্বাচন চান, গণতন্ত্র না থাকলে নির্বাচন চাইতে পারতেন। কে বলেছে গণতন্ত্র নেই? এবং সরকার বিভিন্ন সিদ্ধান্ত নেয় জনগণের মতামতের ভিত্তিতে। আর এই সরকারের ফেসবুকে সমালোচনা করলে এই সরকারকে ভুল থেকে ফিরিয়ে আনা যায়। এর চাইতে গণতন্ত্র আপনি কোথায় দেখেছেন? ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে এখন। দর্শক, এটাই যে আরো নানান কথাবার্তা এর আগেও বিএনপি বলেছে, কিন্তু একদম পদত্যাগ করতে বিএনপি এর আগে প্রফেসর ইউনূসকে বলেনি। এই প্রথম আমি শুনলাম। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানি। আমরা প্রফেসর ইউনূসকে 5 বছরের জন্য চাই। এখন আরেকটা ডিলেমা কিন্তু এখানে আছে, যে বিএনপির তারেক রহমান বা অন্য নেতারা বলছে না আমরা ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দিব না, আমরা ডক্টর ইউনূসের পাশে আছি, নির্বাচন চাই, দিতে হবে, ভুল করলেও তার পাশে আছে। এটাই আপনি যদি এই দুদুর এই বক্তব্য একদম সুনির্দিষ্টভাবে মির্জা ফখরুল বা সালাউদ্দিন আহমেদ বা তারেক রহমান এদের কাছে জানতে চান, তারা বলবে যে না, পদত্যাগ করা এটা আমাদের দলীয় আদর্শ নয়। এটা দুদু হয়তো বা একা দুধ খেয়ে বলে ফেলেছে, বা দুধ খেতে পারেনি এই কারণে বলে ফেলেছে। তাহলে বিএনপির অবস্থান কোনটা? দর্শক, আসলে বিএনপির মনে মনের অবস্থান বা তলে তলে তৎপরতা এটাই ডক্টর ইউনূসকে পদত্যাগ করানো। কিন্তু ডক্টর ইউনূসকে সমর্থন করে এটা হচ্ছে উপরে উপরে কথা। পদত্যাগ করানোটাই হচ্ছে বিএনপির মনের কথা। আসসালামু আলাইকুম। সম্পর্ক বদলে গেল একটি পলকে। হ্যাঁ, বন্ধু শত্রু হয়ে গেল, বন্ধু বেঈমানি করলো, শেখ হাসিনার মন ভেঙে চুরমার করে দিছে। দুইজনে যখন বসছে, মোদিজি আর আমাদের ইউনূস স্যার, ওইখানে একটা কথা উঠে আসছে। অনেক কথাই হয়েছে, ওর মধ্যে একটা কথা ছিল, শেখ হাসিনার আমলে আপনাকে অনেক অসম্মান করা হয়েছে, আপনাকে অনেক অসম্মান করা হয়েছে, এর জন্য আমরা দুঃখিত। ওনারা দুঃখ প্রকাশ করছে। শেখ হাসিনার আমলে ওই যে 7 তলায় 8 তলায় লিফট ছাড়া উঠাইছে, অনেকগুলা ভুয়া মামলা দিয়া পৃথিবীর একজন সেরা মানুষকে অন্ধকারে ঠেলা দিতে চাইছিল, জেলও ঢুকাইতে চাইছিল, অসম্মান করছিল পদে পদে। ওই কথাটাই বলছে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যে আমরা দুঃখিত, শেখ হাসিনার আমলে আপনার উপর অনেক অসম্মানজনক কার্যকলাপ হয়েছে। এই কথা শোনার পর মন ভেঙে যাবে না শেখ হাসিনার? শেখ হাসিনার গত 8 মাসের কার্যকলাপে দেখেন, প্রতিটি কথায়, প্রতিটি অডিও কলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নামটি আছে। ওনার নাম নিয়ে কবিতাও লেখা ফেলাইছে। ওই যে বাজারের সবজির দাম, কি জানি দাম দাম, টমটম, গম গম, ভম ভম, এগুলা নিয়ে একটা কবিতাও রচনা করছে। কবিতা তো না, ছড়া। ভালো বলছে, কিন্তু সুন্দরভাবে ছড়া মুখস্থ কইরা বলছে। মুখস্থ না, সামনে ছিল, যেহেতু অডিও কল, ভিডিও কল হইলে বুঝতে পারতাম মুখস্থ করছে কিনা, দেখে দেখে পড়ছে, কিন্তু ভালো পড়ছে। কিন্তু কবিতাটাও সুন্দর, খুব সুন্দর ছড়া লিখছেন। এরকম আরো লিখতে হবে। কবিতা লিখলে মনে শান্তি পাওয়া যায় ভাই, মনে শান্তি পাওয়া যায়, একাকিত্ব কাটে। উনি তো একা আছেন, তাই না? এবং যাদের কাছে আছেন তাদেরকে বন্ধু মনে করছিলেন, তারাও আজকে এরকম একটা কথা বইলা ফালাইলো। শেখ হাসিনার আমলে কাকে অসম্মান করা হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যাকে উনি দেখতেই পারে না। শেখ হাসিনা যাকে দেখতে পারে না, তার জন্য দুঃখ প্রকাশ। শেখ হাসিনার ব্যবহারে দুঃখ প্রকাশ করলে শেখ হাসিনা কিভাবে নিবে ব্যাপারটা? তার মনটা ভাঙা যাবে না ভাই? ভাঙা চুরমার হয়ে যাবে না? এটা কি ঠিক হইল নরেন্দ্র মোদী সাহেবের? দেখেন, গত 8 মাস যাবত কোনো স্বীকৃতি দেয়নি, কিন্তু বলছে যে অগণতান্ত্রিক সরকার, এই সরকারের সাথে আমাদের কোনো বৈঠক হবে না। বারবার ডিনাই করতেছিল, কিন্তু আর আমরা বারবার কথা বলার চেষ্টা করছি। ইউনূস স্যার উপদেষ্টা হিসাবে চেয়ারে বসার পর মোদিজিকে ফোন দিছিল। ফোন দিয়ে কিন্তু একটা কথা বলছিল, যে যতক্ষণ পর্যন্ত উনি চুপ থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলবো না। কিন্তু উনি তো চুপ থাকেন নাই। আবার ওইখানে দেখা হওয়ার পর কি বললো থাইল্যান্ডে, যে শেখ হাসিনাকে আমাকে দিতে হবে।
হ্যাঁ, দিতে হবে। এবং আমাদের দুই দেশের সম্পর্কের অবনতির পিছনে এই শেখ হাসিনা। ভারতের মিডিয়া বলতেছে 27 মিনিট আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দরজায় দাঁড় করায় রাখছে নরেন্দ্র মোদী। বাপ রে বাপ, কি ক্ষমতা! 27 মিনিট স্যার খালি দরজা টোকা দিতেছিল, ও স্যার দরজা খোলেন, ও স্যার দরজা খোলেন, তারপর 27 মিনিট পর খুলছে, তাই না? আরে না না, আপনাদের বলা উচিত কি জানেন, 8 মাস যাবত দরজা নক করতেছে। 8 মাস, এটাই হলো সত্যি কথা। 8 মাস যাবতই আপনাদেরকে আমরা নক করছি আমাদের সঙ্গে বসার জন্য। ইউনূস স্যার আপনাদের সঙ্গে বসতে চাইছে, চীনে যাওয়ার আগেও বসতে চাইছে, আপনারা বসেন নাই। চীন থেকে আসার পরও বলছিলেন না, দেখা হবে না। কারণ কি জানেন ভাই, কেন দেখা করতে চায় নাই, কেন কথা বলতে চায় নাই, কেন স্বীকৃতি দেয় নাই, কেন বলছে নির্বাচিত সরকারের সাথেই আমরা কথা বলবো? আসলে ওনাদের ধারণা ছিল যে কোনো অ্যাঙ্গেল হোক, আওয়ামী লীগ তো একটা বিরাট দল, শেখ হাসিনা টেলিফোনে কথা বইলা একটা রাস্তা তৈরি করে নিবে এবং চট কইরা ঢুইকা যাবে। সেইটা যখন ব্যর্থ হইল, তখন ভারত অন্য একটা চাল চাললো, তার বি টিমকে মাঠে নামাইলো, বলল যে একটা গুড আওয়ামী লীগ, মানে রিফাইন্ড আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, বি টিমকে দেয়া বলাইলো এবং খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে, এটাও ঘোষণা দেওয়াইলো। কিন্তু দেখলো বাংলাদেশের জনগণ তো এটা চাইতেছে না। বি টিম চাইলে কি হবে, এই টিম চাইলে কি হবে, অরিজিনাল যে বাংলাদেশের জনগণ সেটা চাইতেছে না। এটা বুঝতে ভারতের 8টা মাস লাগছে। 8 মাসে যখন বুঝা ফেলাইছে যে না না না, ইউনূস স্যারকে তো সরানো যাবে না, এই তো বিশ্ব নেতা, এই যেখানেই যাইতেছে ওইখানেই তো বাজি মাত করতেছে। এবং এই যে চীন থেকে যখন ঘুরে আসলো, তখন কি বললো, ভারতকে একটা স্বপ্ন দেখাইলো বিজনেসের, কি বুঝাইলো যে আসেন আমরা সবাই ব্যবসা বাণিজ্যে নাইমা যাই, ঢাকা থেকে তিব্বতে চলে যাবে রাস্তা, ঢাকা থেকে নেপালে চলে যাবে রাস্তা, এবং আপনার 7 বোনের ওইখানে রাস্তা চলে যাবে, এবং আমাদের সমুদ্র বন্দর ব্যবহার কইরা বিদেশ থেকে যত কিছু আমদানি করতে চান অথবা আপনারা যদি কিছু রপ্তানি করতে চান, আমি সেই সুযোগ কইরা দিব, আমি আপনাদেরকে চিটাগাং পোর্ট ব্যবহার করতে দিব। এরকম একটা বিজনেসের স্বপ্ন দেখাইলো। কিন্তু ভারত মনে করতেছে, ভারতের কূটনৈতিকরা মনে করতেছে, এই যে বিজনেসের একটা স্বপ্ন সামনে রাখা উনি কি ওই কথায় ফিরে যাচ্ছে? কোন কথায় মনে আছে? ফ্রান্সে বসে উনি যখন ইন্টারভিউ দিছিল, 5 তারিখে যখন উনি রাজি হয়েছিল, ঠিক আছে আমি উপদেষ্টা হিসাবে আসব, তখনই ভারতের মিডিয়া ওনাকে ফ্রান্সে ফোন করছিল। ভারতের মিডিয়া তখন একটা প্রশ্ন করছিল, শেখ হাসিনা তো এখন ভারতে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে স্যার? তখন উনি বলছিল, ভারত যদি কোনো কারণে আমার দেশে অস্থিরতা বাড়াইতে চায় বা অস্থির করে, তাহলে ওনার 7 সিস্টারও স্থির থাকতে পারবে না, ওইটাও অস্থির হয়ে যাবে। ওই কথাটা কিন্তু ওনাদের মনে আছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো বিজনেসের স্বপ্ন দেখাইতেছে, কিন্তু 8 মাস আগে তো বলছে অস্থির কইরা মারবে। ওই অস্থিরের কোনো প্ল্যান তো করতেছে না চীনের সাথে, যার জন্য শিলিগুড়ি করিডোরে আর্মি দিয়া ভৈরা ফালাইছে ভাই। ব্রাহ্মণ মিসাইলের নাম ব্রাহ্মণ, ওই মিসাইল দিয়া পুরা ভৈরা ফালাইছে, পুরা সতর্ক অবস্থায় চলে গেছে, বিশ্বাস করতে পারতেছে না। কিন্তু তারপরও যে আধা ঘন্টাটা বৈঠক হয়েছে, ওই যে আপনারা বলেন 27 মিনিট দরজায় নক করছে, 27 মিনিট বলবেন না, বলবেন 8 মাস যাবৎ স্যার চেষ্টা করতেছে আপনাদের সঙ্গে কথা বলতে। বোঝেন না কেন? উনি শান্তিতে নোবেল পাইছে, শান্তিতে। উনি কারোর সাথে অশান্তির সম্পর্ক রাখবে না। উনি তো অল্প দিনের জন্য আসছে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভাঙ্গা দিয়া নষ্ট কইরা উনি চলে যাবেন, এমন কাজ করবে না। কিন্তু ভারতের সাথে একটা সমঝোতায় আসতে চান উনি, যে এত বছর যে সুযোগ সুবিধা নিছেন তা আর পাবেন না। গঙ্গার পানির যে লাইসেন্স টাইসেন্স আছে আপনাদের, এগুলো রিনিউ করতে হবে। তিস্তা বাঁধের ব্যাপারে আমরা কাজ করতে চাই চীনের সাথে, এইটা আপনি মাইনা নিতে হবে। আরো কি বলছে জানেন? শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে আপনি ভারতে রাইখা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করতে পারবেন না, বাংলাদেশের জনগণ মাইনা নিবে না। এই কথাগুলোই বুঝাইছে ভাই, বুঝাইছে। দেখেন ইউনূস স্যার সব জায়গায় যখন যায়,
জুলাই আগস্টের একটা অ্যালবাম কিন্তু উনি সাথে কইরা নিয়ে যায়, সবাইকে দেয়, কারণ উনি বিচার চায়। এই যে দেখেন কিভাবে গণহত্যা করা হয়েছে, প্রত্যেকটা ছবি ওইখানে আছে, ওইটার বিচার চায়। তাহলে নরেন্দ্র মোদীকে কেন সে অ্যালবামটা দিল না? কারণ কি জানেন? নরেন্দ্র মোদীর কাছে উনি বিচার চাইতে যাবে কেন? নরেন্দ্র মোদীর কাছে বিচার চায় উনি নিজেকে ছোট করবে? একদম না। কারণ কি জানেন? শেখ হাসিনা আজকে যত বড় অপরাধ করছে, এই অপরাধের পিছনের শক্তিটা কারা? তারাই তো। তাদেরকে অ্যালবাম দিবে, তাদেরকে বুঝাইবো যে ভাই এই যে নেন অ্যালবাম, আমাদের বিচার করেন, শেখ হাসিনার বিচার করেন। ওই লোক তো না আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওই মানুষ না। উনাকে দিছে কি? ওই যে 10 বছর আগে আপনি নরেন্দ্র মোদী আমার গলায় সোনার মেডেল পরাইছিলেন, ওইটার একটা ছবি দিয়ে দিছে। উনার মনটা ওইখানেই নরম করে দিছে, নরম করে দিছে। এগুলোকে বলে বুঝছেন চাইনিজ মাইট, চাইনিজ টেকনিক্যাল মাইট বলে এগুলাকে। সে চাইনিজ মাইট দিয়া না বুঝছেন মনটাকে না নরম করে ফেলাইছে। দুই পক্ষ পড়ছে, দুই পক্ষের আলাপ আলোচনায় যা কিছু হোক না কেন ফলাফল, মনে করেন ফলাফল শূন্য, দেখা হয়েছে, কথা হয়েছে, বিশ্ববাসী দেখছে। ইউনূস স্যার খেলার মাঠের বলটা নরেন্দ্র মোদীর পায়ে দিয়ে দিছে। দেখে না কোন দিকে মারে, পিছনে মারে না সামনে মারে, গোল করতে পারে কিনা, কি মারে ওইটা দেখার অপেক্ষায় বলটা কোন দিকে মারেন। কোন দিকেই মারবেন না নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী চুপ হয়ে যাবে, 2 আঙ্গুল মুখে দিয়ে চুপ হবে, 1 আঙ্গুল না। মনে মনে ভাববে ভাই এই কোন খেলোয়াড় রে ভাই, কার সাথে পাঙ্গা নিছি। আর পাঙ্গা নিবে না, এই বৈঠকের পর পাঙ্গা নিবে না, একটা সমঝোতায় আসবে। কারণ বন্ধু বুঝা ফেলাইছে, বন্ধু বুঝা ফেলাইছে শেখ হাসিনাকে বাঁচাইতে গেলে আমি বাংলাদেশকে হারাবো। যেভাবে আমি ভুটান হারাইছি, যেভাবে আমি নেপাল হারাইছি, শ্রীলঙ্কা হারাইছি, পাকিস্তান হারাইছি, এবং কাশ্মীরও হারাইতে যাচ্ছে, সবই তো হারাবে। বেশি বাড়াবাড়ি করলে 7 সিস্টার হারাবে। এইটা উনি বুঝা ফেলাইছে। এখন একটা সমঝোতায় আসবে, নরম গলায় কথা বলবে, বন্ধুত্বের সুরে কথা বলতে বাধ্য। এই যে 9 আর 10 তারিখে বাংলাদেশে আসতেছে 250-এর উপরে বিজনেসম্যান সারা পৃথিবী থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিল না যে আমরা কারো কাছে যাব না, আমরা কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে, সবাই আমাদের কাছে আসবে, আমাদের দেশে আসবে। আসতেছে 9 আর 10 তারিখে আমাদের ইয়াং জেনারেশনের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সবচেয়ে আগে ভাবতেছে। উনার ওই 3-0 ফর্মুলার মধ্যে একটা চাকরি, সেই চাকরির ব্যবস্থা উনি করতেছে। এই সমস্ত বিজনেসম্যানরা আইসা যে সম্মেলনটা করবে, এই সম্মেলনের পরই আপনারা বুঝতে পারবেন এই দেশের যুবক সমাজের চাকরির অভাব থাকবে না ভাই, চাকরির অভাব থাকবে না। উনি কোনো ফাও কথা বলে না, উনি যেটা বলে সেইটাই করে। দেখেন এই যে রোহিঙ্গাদের ব্যাপারে বলছিল না যে আগামী ঈদে উনারা উনাদের দেশে যাইতে পারবে, চিটাগাঙ্গা ভাষায় বলছিল যে আপনারা আপনাকে মা বাবার কবরে যাই মুনাজাত করতে পারবেন, আপনারা আপনাকে দাদা দাদির কবরস্থানে যাই মুনাজাত করতে পারবেন, দোয়া চাইতে পারবেন। আগামী ঈদে আমি সেই ব্যবস্থা করব, সেটাই তো করছে। 1,70,000 যাচ্ছে, আরো 50 থেকে 60,000 প্রক্রিয়াধীন, মোট 5 লক্ষের উপরে আগামী 1 বছরের মধ্যে যাবে। এবং উপরওয়ালা চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা সত্যি হয়ে যেতে পারে, আগামী কোরবানির ঈদের আগেই যাওয়া শুরু হইতে পারে। উনি যা বলে তাই। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে আজকের এই নিউজটা দেখে এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।